এই যে এনসিপি নেতা না, নারী তো নেত্রী সামান্তা শারমিন, হ্যাঁ সামান্তা শারমিন, সে হঠাৎ করে মনে হয় ভয় পেয়ে গেছে এবং পাওয়ারই কথা। তো ভয় পেয়ে কী বলছে যে সারা দেশে জুলাই যোদ্ধাদের জীবনহানির ভয়াবহ আশঙ্কা তৈরি হয়েছে। জুলাই যোদ্ধা, হ্যাঁ, তো তোমরা তো জুলাই যোদ্ধাদেরকে ওই 1971 সালের স্বাধীনতার সময়কার মুক্তিযোদ্ধাদেরকেও ছাড়িয়ে গিয়ে বিশাল কিছু হতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানে যে এই সমস্ত জুলাই যোদ্ধা ছিল আসলে বস্তুত জামাত শিবিরের অগ্রবর্তী একটা ফ্রন্ট, এবং এরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে তারপরে পরিস্থিতি তৈরি করে এবং দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সহানুভূতি কামনা করে তাদেরকে রাস্তায় নামায়, যেটাকে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা মেটিকুলাস ডিজাইন, রাইট? তো এখন এখন কি গত 1.5 বছর ধরে তো দুর্দণ্ড প্রতাপে এই বাংলাদেশ কাটিয়েছো এবং তোমরা মনে করেছিলে তোমরা যে অলরেডি ক্ষমতায় চলে গেছো এবং যে ক্ষমতা উপভোগ করছো এইটা মনে হয় যে অনন্তকাল চলবে। এই জন্যে বেসামাল কথাবার্তা এবং এমন কিছু কথাবার্তা বলতে যেগুলো কিন্তু সাধারণ মানুষ একেবারে টলারেট করতে পারতো না। কিন্তু মানুষজন আবার আন্দোলন সংগ্রামও করতো না, কারণ সবাই অপেক্ষা করছিল যে তাড়াতাড়ি একটা ইলেকশন হবে, তারপরে তোমরা আস্থা কুড়ে নিক্ষিপ্ত হইবা, এরকমই অপেক্ষা করতেছিল আর কি। এই জন্যে পাবলিক খেপে গিয়ে বা রাজনৈতিক কোনো দল খেপে গিয়ে তারা কিন্তু আন্দোলন করে নাই, সবাই বস্তুত ইলেকশনের জন্য অপেক্ষা করছিল এবং সেটা হয়ে গেছে। এবং যথাযথভাবেই স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা পরাজিত হয়েছে শোচনীয়ভাবে। যারা স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের প্রতি যাদের সম্মান আছে, ভালোবাসা আছে, তারাই বিজয়ী হয়েছে, রাইট? এবং এর পরপরই বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের অফিস আস্তে আস্তে খোলা শুরু হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইমে আর একটা ঘটনা ঘটছে, যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র ছিল, জুলাই যোদ্ধা আর কি, তারা কিন্তু কী জানি হঠাৎ করে কথা নেই বার্তা নাই দেশ ছেড়ে ভেগে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখলাম। ওই হবিগঞ্জের একটা সেলে যে নাকি থানায় গিয়ে ওসির চেয়ার ওই টেবিল থাপড়ে বলছিল যে আমি পুলিশ হত্যা করে মেরেছি, এবং সারাক্ষণ ভারত বিরোধী স্লোগান দিত যে দিল্লি না ঢাকা। তারপরে কি দিল্লির উপনিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করবে এবং দিল্লির কথা শুনবে না, মানে এরকম। আসলে দিল্লি কখনো কি বাংলাদেশকে কিছু বলছে নাকি যে এটা কর? মানে বাংলাদেশকে তো দিল্লি মানে ভারত কখনো উপনিবেশ হিসেবে ট্রিট করছে? আমরা যারা মোটামুটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির হালচাল বা ভারতের রাজনীতির হালচাল আমরা প্রত্যক্ষ করি এবং জিওপলিটিক্যাল বিষয় নিয়ে খোঁজখবর রাখি, আমরা কিন্তু বেসিক্যালি কখনোই দেখি নাই যে ভারত বাংলাদেশের উপরে কোনো কিছু চাপিয়ে দিয়েছে, বরং ভারত অনেক সুযোগ সুবিধা এই বাংলাদেশকে দিত, যেটা পরবর্তীতে আমরা দেখলাম, তাই না? তো সেই হবিগঞ্জের ওই ছেলেটা দেখলাম কথা নেই বার্তা নেই, সে আবার ভারতে এসে পর্তুগাল না কোন দেশের একটা ভিসা নিয়ে কেটে পড়ার ধান্দা করতেছিল। তো যাই হোক, ভারতীয় পুলিশ একটা প্রশংসনীয় কাজ করছে, তাকে ধরে পাছায় 2টা লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে মনে হয় আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এবং আরও কয়েক জায়গায় দেখলাম যে ওই জুলাই যোদ্ধারা মানে পিটুনির শিকার হচ্ছে, গণপিটুনির শিকার হচ্ছে। কেউ কোথাও এখন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়ার সাথে সাথে পাবলিক স্বতঃস্ফূর্তভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এখনও কিন্তু আওয়ামী লীগ মাঠে নামেনি। সাধারণ মানুষ এদের উপরে এত ক্ষিপ্ত যে কোনো জায়গায় জুলাই যোদ্ধা এই পরিচয় দেওয়া মাত্রই পাবলিক কেন জানি ক্ষিপ্ত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তো এইগুলো দেখে এই যে সামান্তা শারমিন বলছে যে সারা দেশে জুলাই যোদ্ধাদের জীবনহানির ভয়াবহ আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, শারমিন সামান্তা, গত 1.5 বছরে এই মোহাম্মদ ইউনূসের শাসন আমলে তোমরা এই বাংলাদেশে কত মানুষের জীবনকে তছনছ করে দিয়েছো, হিসাব দিতে পারবা? কত মানুষের জীবনকে তছনছ করে দিয়েছো, কত চাকুরিজীবীদের জীবন তছনছ করে দিয়েছো, কোর্ট কাছারি সচিবালয়, মানে
সমস্ত জায়গায় সরকারি চাকুরিজীবী, রাজনৈতিক নেতা, সাধারণ ব্যবসায়ী সহ, মানে হেন কোনো জায়গা নাই, হেন কোনো মানুষ নাই যাদেরকে তোমরা উত্ত্যক্ত তো করছোই। অনেকের জীবন শেষ করে দিয়েছো, অনেককে গণপিটুনি দিয়ে পিটিয়ে হত্যা করছো, কি করো নাই? করছো তো। এবং করে আবার হুঙ্কার দিতে আওয়ামী লীগকে কী বলছো? ফ্যাসিস্ট না? তোমরা ছিলে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই জার্মানির যে হিটলার এবং ইতালির যে প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি, এদেরকেই আমরা এতদিন ফ্যাসিস্ট হিসাবে জানতাম, ফ্যাসিস্ট। তো এই যে জুলাই যোদ্ধা, তোমরা যারা পরে এনসিপি গঠন করলে, তোমাদের কথাবার্তা, কাজকর্ম, ঔদ্ধত্য তো অনেক ক্ষেত্রে এই হিটলার বা মুসোলিনিকে ছাড়িয়ে গেছিলো, এবং যত বড় মুখ না তত বড় কথা বলতেছিলে। তারপরে তোমাদের কয়েকজনকে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কায়দা করে এমপি বানিয়ে গেছে, যদি তাদের পিটির বাসে। কিন্তু আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ আবার যখন পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই এমপি হোক যাই হোক, এদের পিঠ বাঁচবে না, এবং আমি আশ্চর্য হতাম যে এই পোলাপানগুলো এত অবিমৃষ্যকারী হয় কী করে, এরা কী করে কল্পনা করতে পারলো যে আওয়ামী লীগের মতো একটা বিশাল দল, যারা নাকি 1971 সালে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে এক ফুৎকারে বাংলাদেশ থেকে একেবারে নেই করে দিবে। এটা এই সমস্ত কল্পনা করত। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক আকাম কুকাম করছে, অনেক দুর্নিয়ম করছে, এগুলো আমরা জানি, এবং আমরা কিন্তু নিজেরাও প্রচণ্ড রকমভাবে বিরক্ত। আমরা কিন্তু চাই যে তাদের ধরে বিচার আচার করে, জেনুইনলি বিচার আচার করে জেল হাজত ফাঁসি দেওয়া হোক। আমরা নিজেরাও কিন্তু চাই, কারণ তাদের উদ্ধত্ত আমরাই মানতে পারতাম না। কিন্তু এইগুলো তো তার ব্যক্তিগত অপরাধ, এইটা তো দল হিসেবে আওয়ামী লীগের কোনো অপরাধ না। অথচ মোহাম্মদ ইউনূস এই পোলাপানগুলোরে খুশি করার জন্যে, এই মোহাম্মদ ইউনূস এদের ডেকে বলছে, এই তোরা করবি, এই দল বেঁধে আমার অফিসের সামনে ঝামেলা করবি, করে দাবি জানাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ডক্টর মোহাম্মদ নিজেই কাজগুলো করছে, সে ডেকে এই পরামর্শগুলো দিয়েছে। এই পোলাপাইনের মাথায় সমস্ত বুদ্ধিশুদ্ধি ছিল না। এবং একজন এই এনসিপিতে একেবারে নেতা তো বললো যে ওরা যখন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার ওখানে গিয়ে আন্দোলন করতেছিল, ওদের দুপুরের খাদ্য, খাবার, পানি এগুলো নাকি ওই যমুনা থেকে সাপ্লাই দেওয়া হতো। এবং আরও শুনলাম যে ওখানে যে পুলিশ দায়িত্ব ছিল না, তারা আর ওদেরকে শিখিয়ে দিয়েছিল, লোকজন যেন পুলিশের উপরে ঝাঁপায় পড়ে, মানে ঝাঁপায় পড়লে আন্দোলনটা তুঙ্গে উঠবে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ হবে। এই কাজগুলো করছে। তো এখন সামান্তা শারমিন এই সমস্ত কাজ কারবার করে বাংলাদেশের রীতিমতো বর্গীদের শাসনের মতো করে, মানে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করে যারে তারে বেইজ্জতি করতে, তাই না, যারে তারে চট থাপ্পড় মারতে, যার চাকরি নিয়ে, জীবন নিয়ে টানাটানি করতে। এখন এক মাঘে তো শীত দেয় না। তোমরা কি ভাবিছিলে যে তোমরা বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছো? যেমন কাজ করছো তার ফল তো তোমাদেরকে ভোগ করতেই হবে, তাই না? বেস্ট হয়ে কি জানো, এখনও আওয়ামী লীগ তো মাঠে আসেনি, তাই না? আর খালি আওয়ামী লীগ না, এই খোদ বিএনপির লোকজনও তোমাদের উপরে প্রচণ্ড বিরক্ত। কারণ তোমরা অনেক ক্ষেত্রে এই বিএনপিদের নেতাদেরকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছো, তাই না? অনেক আজেবাজে কথা বলছো, এবং কোনো ক্ষেত্রে বিএনপির অনেক বড় বড় নেতাকে ডিঙ্গিয়ে তোমরা বিভিন্ন জায়গায় মাতবাড়ি করছো। অর্থাৎ মোহাম্মদ ইউনূস তখন তোমাদের পকেটের লোক ছিল, এই জন্য এগুলো করছো। তা বিএনপির লোকজন এগুলো মনে রাখছে না। অর্থাৎ শুধুমাত্র আওয়ামী লীগ না, বিএনপির লোকজনও কিন্তু বসে আছে। এখন এই বিএনপির যে কোনো অধ্যুষিত কোনো অঞ্চলে গিয়ে যাও, বলো না তুমি জুলাই যোদ্ধা, দেখবে যে কী পরিস্থিতি হয়। আওয়ামী লীগ লাগবে না, খোদ বিএনপি তোমাদেরকে সাইজ করে দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং অলরেডি সাইজ করা শুরু হয়ে গেছে। আর আওয়ামী লীগ আসলে তো কথাই নেই। অতএব ওই বুদ্ধিমান হও, ঠিক কাজটা করো। মানে এখনও যদি সুযোগ সুবিধা থাকে, দেশ ছেড়ে পালাও যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে হয়তো বেঁচে যেতে পারো। আদারওয়াইজ কিন্তু কপালে বহুত খারাপই আছে। ধন্যবাদ।